গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম, আজ ৬ষ্ঠ পর্ব। টুকু অরুকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাসে। অরু বসার জায়গা পেয়েছে। টুকু তার পাশেই হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অরু বলল, টুকু তুই আমার কোলে বস। টুকু খুব লজ্জা পেল। কারো কোলে বসে যাওয়ার বয়স কি তার আছে? তার বয়স বাড়ছে এ কথা কারোরই মনে থাকে না। টুকুর প্যান্টের পকেটে স্টার সিগারেটের প্যাকেটে 3টা সিগারেট পর্যন্ত আছে। এই খবর জানতে পারলে আপার নিশ্চয়ই মন খারাপ হবে। দাউদকান্দিতে পৌঁছাবার পর টুকু বসার জায়গা পেল। অরুর পাশের বৃদ্ধা নেমে গেছেন। অরু বলল, তুই জানলার পাশে বসবি টুকু? না। আয় না, বস। সুন্দর দেখতে দেখতে যাবি? তুমি দেখতে দেখতে যাও। আপার দিকে তাকাতে টুকুর বড় ভালো লাগছে। ফিরে যাবার আনন্দে আপার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে। কেমন ছটফট করছে, আনন্দ ধরে রাখতে পারছে না। অরু নিচু গলায় বলল, টুকু তোর কি মনে হয় আমাদের দেখলে তোর দুলাভাই রাগারাগি করবে? জানি না আপা। কিছু তো করবেই, পুরুষ মানুষের এমনিতেই রাগ বেশি থাকে। তোকে হয়তো কিছু বকাঝকা দেবে, তুই কিছু মনে করিস না। আমি কিছু মনে করি না। মনে না করাই ভালো, এত কিছু মনে পুষে রাখলে সংসার চলে না। কথা বলুন আপা, সবাই শুনছে। অরু চুপ করে গেল, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। ফিসফিস করে বলল, সুমন আমাকে দেখলে কি করবে আন্দাজ করত টুকু? টুকু জবাব দিল না। অরু বলল, প্রথম এমন ভাব করবে যেন আমাকে চিনতে পারছে না। এই ওর স্বভাব। তার বাবা একবার 3 দিনের জন্য বাইরে গিয়েছিল। ফিরে আসার পর সুমন এমন ভাব করেছে যেন বাবাকে চেনেই না, অথচ ঠিকই চিনেছে। রিমন আবার তার ঠিক উল্টো, শব্দ পেলেই ঝাঁপ দিয়ে কোলে পড়বে। আপা চুপচাপ বসো তো। রিমনের শার্টটা ছোটই হয় কিনা কে জানে। সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর রিমনের জন্য শার্ট। একটু বড় কেনা দরকার ছিল। ওদের কাপড়গুলো তুই দেখেছিস? না। দেখবি? এখন দেখব না আপা। আর তুমি এত কথা বলছো কেন? কেউ তার শুনতে পাচ্ছে না, ফিস করে বলছি। চুপচাপ বসে থাকো আপা, ঘুমোবার চেষ্টা করো। দূর বোকা, বাসে কেউ ঘুমায়? তারা বাড়িতে পৌঁছল সন্ধ্যার ঠিক আগে আগে। আব্দুল মতিনের সঙ্গে দেখা হলো বাংলা ঘরের সামনে। সে মাগরিবের নামাজের জন্য অজু করছিল। মতিন কড়া গলায় বলল, কে? টুকু বলল, দুলাভাই আমরা। আমরা? আমরাটা আবার কে? আপাকে নিয়ে এসেছি দুলাভাই। কে আনতে বলেছে? অরু নিচু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাবকি করছো কেন? ঘরে যাই, তারপর। এ দেখি ফড়ফড় করে কথাও বলে। টুকু বিস্মিত গলায় বলল, এসব কি বলছেন দুলাভাই? আব্দুল মতিন খেঁকিয়ে উঠল। চামচিকা দেখি আমাকে ধমক দেয়। দূর হ হারামজাদা। টুকু হতভম্ব হয়ে গেল। হইচই শুনে লোকজন জড়ো হয়ে গেছে। ভেতর থেকে অরুর এক মামা শ্বশুর বের হয়েছেন। তিনি কোনো কথা বললেন না। সুমন তার গলা জড়িয়ে ধরে আছে এবং ভীত চোখে তাকাচ্ছে তার বাবার দিকে। অরু অসহায় ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছে। আব্দুল মতিন চেঁচিয়ে উঠল, এই, কোথায় যাস তুই? খবরদার! অরুর চোখে পানি এসে গেছে। সে গুছিয়ে কিছুই চিন্তা করতে পারছে না। কি করবে সে? ছুটে গিয়ে স্বামীর পায়ে উপুড় হয়ে পড়বে? কিন্তু এত লোকজন চারদিকে জড়ো হচ্ছে, আহা, যদি কেউ না থাকত। অরূপ ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি এরকম করছো কেন? চুপ!
বয়স্ক অপরিচিত এক ভদ্রলোক বললেন, ভেতরে নিয়ে যান, জাহনের হইছে। আব্দুল মতিন কঠিন গলায় বলল, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। এর ছোট বোন বেশ্যাবৃত্তি করে, এটা জানেন? অরু জল ভরা চোখে টুকুর দিকে তাকিয়ে বলল, চল, চলে যাই। টুকু বলল, চলো। অরু তার ছেলের দিকে তাকাল। সুমনের চোখে অপরিচিতের দৃষ্টি, যেন মাকে সে চিনতে পারছে না। টুকু বোনের হাত ধরল, কোমল গলায় বলল, চলো আপা। এতগুলো মানুষ তাদের চারপাশে, কেউ কিছুই বলল না। রাত 2টায় ঢাকা যাওয়ার একটা ট্রেন আছে। তারা স্টেশনে বসে রইল। টুকু ভেবেছিল আপা পুরোপুরি ভেঙে পড়বে। দেখা গেল অরু বেশ শক্তই আছে। টুকু বলল, কিছু খাবে আপা? অরু বলল, টাকা আছে? আছে কিছু। টিকিট কাটার টাকা তো লাগবে, ওই টাকা আছে? আমার টিকিট লাগবে না, তোমার টিকিট কাটব। তাহলে যা, কিছু কিনে আন, খুব খিদে লেগেছে। পরোটা ভাজি আনবো আপা? আন। টুকু পরোটা, আলু ভাজি আর কলা নিয়ে এলো। অরু বেশ আগ্রহ করেই খেল। তার সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল। আপা? কি রে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওরা আমাদের খোঁজে স্টেশনে আসবে। বাড়িতে মুরব্বি আছে, তারা যখন শুনবে। অরু সহজ গলায় বলল, কেউ আসবে না। টুকু, আমার খুব ঘুম পাচ্ছে, কি করি বলতো? কয়েক রাত ঘুম হয়নি, এখন ঘুমে একেবারে চোখ জড়িয়ে আসছে। মেয়েদের ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ঘুমাও, চলো যাই। চল। লম্বা কাঠের বেঞ্চিতে অরু কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। মাথার নিচে হ্যান্ডব্যাগ, শোবার সঙ্গে সঙ্গেই সে ঘুমিয়ে পড়ল। টুকু সারাক্ষণই বোনের পাশে বসে রইল। একসময় দেখল ঘুমের মধ্যেই অরু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। দৈনিক পত্রিকায় প্রকাশিত টুকুর প্রথম গল্পে এই দৃশ্যটি ছিল। চমৎকার একটি গল্প, যদিও বেশিরভাগ মানুষই এই গল্প পড়ল না। পত্রিকার সাহিত্য সম্পাদক কি মনে করে জানি টুকুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে অনেকখানি উচ্ছ্বাস ছিল। সাহিত্য সম্পাদকরা কখনো এই জাতীয় উচ্ছ্বাস প্রকাশ করেন না। বাড়ি ফিরেও অরু তেমন কোনো আবেগ বা উচ্ছ্বাস দেখাল না। মনে হল জীবনের কঠিন বাস্তবকে সে বেশ সহজভাবেই গ্রহণ করেছে। একবারও নিজের বাচ্চা দুটির কথা বলল না। তিথিকে বলল, তুই কি আমার জন্য কোনো চাকরি টাকরি জোগাড় করে দিতে পারবি? তিথি বলল, আমি চাকরি কোথায় পাবো আপা? অরু নিঃশ্বাস ফেলে বলল, তাও তো ঠিক, যে কোনো ধরনের চাকরি হলেই হয়, আয়ের কাজও করতে পারি। আজকাল তো শুনেছি বড়লোকদের বাড়িতে বেতন দিয়ে আয় রাখে। আমি এসব খোঁজ রাখি না আপা। পত্রিকা একটা বিজ্ঞাপন দিলে লাভ হবে? জানি না। তোর তো অনেকের সঙ্গে জানাশোনা, সবাইকে যদি বলে টলে রাখিস। আমার সঙ্গে কারো জানাশোনা নেই, এসব নিয়ে আমাকে বিরক্ত করো না তো আপা। আচ্ছা, আর বিরক্ত করব না। দিন 15 পর আব্দুল মতিনের পক্ষ থেকে উকিলের চিঠি এসে উপস্থিত হল। সেই চিঠির বক্তব্য হচ্ছে, আব্দুল মতিন তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে না, কারণ তার স্ত্রী নষ্ট চরিত্রের অধিকারী। আব্দুল মতিন স্ত্রীর চরিত্র সংশোধনের অনেক চেষ্টা করেও সফলকাম হননি। স্ত্রীর কারণে সামাজিকভাবে অপদস্থ হয়েছে, মানুষের সামনে সে মুখ দেখাতে পারছে না। কাজেই সে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং 2জন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে তার স্ত্রী শাহানা বেগম ওরফে অরুকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিচ্ছে। এই চিঠিতেও অরুর কোনো ভাবান্তর হল না। মনে হল সে আগে থেকেই জানত এই ধরনের একটি চিঠি আসবে। মিনু খুব কান্নাকাটি করতে লাগলেন। জালাল উদ্দিন গম্ভীর হয়ে বললেন,
কান্নাকাটি করে লাভ নেই, সবই কপালের লিখন। শুধু বংশের উপর একটা দাগ পড়ে গেল, এটাই আফসোসের কথা। এত বড় বংশ। হিরু খুব চেঁচামেচি করতে লাগল। হারামজাদা ভেবেছে কি, হারামজাদাকে আমি হাইকোর্টে নিয়ে তুলব, জেলের ভাত খাওয়াবো। জেলের মোটা ভাত পেটে পড়লে বুঝবে লাইফ কাকে বলে। এমনি এমনি ছাড়বো আমি সেই পাত্রই না, কাস্টডি মামলা করব। সুমন রিমন থাকবে তার মার সঙ্গে। অরু বলল, চেঁচাস না তো, চুপ কর। চুপ করব কেন? কাস্টডি মামলা করলে বাপ বাপ করে সুমন রিমনকে দিয়ে যাবে। ওদের এখানে দিয়ে গেলে লাভ কি হবে? খাওয়াবো কি? যেখানে আছে ভালোই আছে, তুই খামোকা চিৎকার করিস না। তোমার নিজের বাচ্চাদের জন্য তোমার হার্টে কোনো লাভ নেই? না। বলো কি? এত গাধা তুই কি করে হলি বলতো হিরু? গাধা? হ্যাঁ, গাধা। যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। হিরু মন খারাপ করে বেরিয়ে গেল। মেয়ে ছেলের মতিগতি বোঝা খুব মুশকিল। ভালো বললে মন্দ বুঝে। কি অদ্ভুত একটা জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জাতের মুখের দিকে তাকানো উচিত না, নেমক হারাম জাত। নারী জাতির ওপর হিরুর ভক্তি শ্রদ্ধা কোনো কালেই বেশি ছিল না। ইদানিং নারী জাতিকে সে সহ্যই করতে পারছে না। কারণ এনার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এনার মা হাসপাতাল থেকে ফিরে এসে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। শেষ পর্যন্ত যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে সে ডাক্তার, প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, চেহারাও ভালো। অপছন্দ করার মতো কিছু তার মধ্যে নেই। হিরু খোঁজ নিয়ে জেনেছে ইতিমধ্যে এনা দুদিন সেই ডাক্তারের সঙ্গে চাইনিজ খেতে গিয়েছে। হিরু পীর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল। লজ্জার মাথা খেয়ে পীর সাহেবকে ব্যাপারটা বলেছে। পীর সাহেব হাসি মুখে বলেছেন, চিন্তার কিছু নাই রে বেটা, সবই আল্লাহর হুকুম। হিরু বিনীতভাবে বলেছে, আল্লাহর হুকুমটা কি সেটা যদি একটু জেনে দেন, বড় অশান্তিতে আছি। পীর সাহেব অভয় দেয়া স্বরে বলেছেন, তোর চিন্তার কিছু নেই। হিরু এই প্রথম পীর সাহেবের কথায় কোনো ভরসা পেল না। ডাক্তার ছেলে, চেহারা ভালো, বয়স অল্প, নারায়ণগঞ্জে বাড়ি আছে। এই ছেলেকে ফেলে এনা আসবে তার কাছে? গাধা টাইপ মেয়ে হলেও একটা কথা ছিল, এনার মতো বুদ্ধিমতী একটা মেয়ে কি কখনো এই কাজ করবে? ডাক্তার ছেলেটিকে একটা উড়ো চিঠি পাঠানোর চিন্তা হিরুর মাথায় এসেছিল। সেই উদ্দেশ্যে অনেক ঝামেলা করে নারায়ণগঞ্জের ঠিকানাও জোগাড় করেছিল। অনেক চিন্তা ভাবনা করে একটা চিঠির খসড়াও দাঁড় করিয়েছিল। ডাক্তার সাহেব, সালাম সমাচার এই যে, পরম্পরায় শুনিতে পাইলাম এনা নাম্নী জনৈকার সহিত আপনার বিবাহ। এক্ষণে আপনাকে জানাইতেছি যে এই মেয়েটির চরিত্র উত্তম নয়। পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করিলেই ইহা জানিতে পারিবেন। চরিত্র দোষ ছাড়াও এই মেয়েটির মেজাজ অত্যন্ত উগ্র। বিবাহ করিবার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করিবেন। তাহা যদি না করেন, তাহলে আপনার বাকি জীবন ছারখার হইয়া যাইবে। ইতি আপনার জনৈক বন্ধু। শেষ পর্যন্ত চিঠিটা হিরু পাঠাতে পারল না। এনার সম্পর্কে আজে বাজে কথা লিখতে ইচ্ছা করল না। একটা ভালো মেয়ের নামে বদনাম দেয়াটা ঠিক হচ্ছে না। তার চেয়ে বরং ছেলেটার নামে কিছু বদনাম এনার কানে উঠিয়ে দেখা যেতে পারে। অনেক চেষ্টায় সেই সুযোগ পাওয়া গেল। বাস স্টপে এনাকে পাওয়া গেল একা। হিরু হাসি মুখে এগিয়ে গেল। কি খবর এনা? এনা সহজ ভঙ্গিতে বলল, কোন খবরটা জানতে চান? বিয়ে হচ্ছে শুনলাম। ঠিকই শুনেছেন। ডেট হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে শিগগিরই হবে। ব্যাপারটা নিয়ে একটা সেকেন্ড থট দাও। বিয়ে 2-1 দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। শেষে আফসোসের সীমা থাকবে না। এনা হাসি হাসি মুখে বলল, ছেলের চরিত্র খুব খারাপ, তাই না? হিরু খানিকটা হক চকিয়ে গেল।
যে কথা তার নিজের বলার কথা সেই কথা এনা বলে ফেলায় গুছিয়ে রাখা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেল। এনা বলল, আপনি কি ভেবেছেন ছেলেটার চরিত্র খারাপ শোনামাত্র আমি বিয়ে ভেঙে দেব? কবে নাগাদ হবে বিয়েটা? বললাম তো ডেট এখনো হয়নি। ডেট হলে আপনাকে জানাবো। তোমার রেজাল্ট কবে হবে? রেজাল্ট তো গত সপ্তাহেই হলো। আপনার পীর সাহেবের খবর ছাড়া তো দেখি আর কোনো খবরই রাখেন না। পাশ করেছ? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, 4টা লেটার। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? আপনি কি আমার দুলাভাই? হিরু এর উত্তরে কি বলবে ভেবে পেল না। কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না, অথচ কোনো কথাই মনে আসছে না। কোন কলেজে ভর্তি হবে? জানি না, দেখি ও যেখানে ভর্তি করায়। কি পড়বে? আইএসসি পাশ করে ডাক্তারি পড়ব। স্বামী স্ত্রী দুজনে ডাক্তার হলে খুব ভালো হয়। হিরু মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনটা ক্রমেই বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে জাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে। বাস চলে গেল। বাস এসে গেল। এনা বাসের দিকে এগুতে এগুতে অবলীলায় বলল, বিয়েতে আসবেন কিন্তু, রাগ করে বাসায় বসে থাকবেন না। এনা বাসে উঠে গেল। হিরো হতভম্ব হয়ে লক্ষ্য করল তার চোখে পানি এসে গেছে। কি লজ্জার কথা! সে একজন পুরুষ মানুষ, আর তার চোখে কিনা পানি। সম্ভবত এটা কেয়ামতের নিশানা। পীর সাহেব একবার বলেছিলেন, কেয়ামত যত কাছে আসবে উল্টাপাল্টা ব্যাপার ততই বেশি হতে থাকবে। মেয়ে ছেলে হবে পুরুষের মতো, তাদের দাড়ি গোঁফ গজাবে, হাইস নেফাস বন্ধ হবে, আর পুরুষ হবে মেয়েদের মতো। পুরুষদের দাড়ি গোঁফ উঠবে না, এবং প্রতি মাসের নির্দিষ্ট কয়েকদিন তারা অসুস্থ থাকবে। আল্লাহ তাআলার কি কুদরত! অনেকদিন পর তিথি নাসিম উদ্দিনের কাছে এসেছে। নাসিম দরজা খুলে অবাক। আরে তুমি? তিথি নিচু গলায় বলল, কেমন আছেন নাসিম ভাই? শরীর এমন কাহিল লাগছে কেন? ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল। প্রতি বছর শীতের শুরুতে এরকম হয়, জ্বরজারি। এবার খুব বেশি হয়েছে। এসো, ভেতরে এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি বাসায় নেই? না, বাপের বাড়ি গেছে, ছেলেপুলে হবে। আবার? নাসিম লজ্জিত ভঙ্গিতে হাসল। দরজা বন্ধ করতে করতে বলল, তুমি অনেকদিন আসো না দেখে ভাবলাম তোমার সমস্যার সমাধান হয়েছে, বিয়ে শাদী করে সংসার পেতেছ। এরকম হয়, চিরকাল তো আর খারাপ যায় না। কারো কারো আবার যায়। তোমাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল। মেয়েদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আর আমি কিনা এর দালালি করি। কেন করেন? অভাব, বুঝলে তিথি, অভাব। প্রথম যখন এইরকম দালালি করলাম তখন মনের অবস্থাটা কি হয়েছে শোনো। 300 টাকা পেয়েছি, টাকাটা বাসায় নিয়ে আসলাম। রাত তখন 11টা, ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি? বাদ দাও, ওইসব বলে কি হবে। আমি নিজে এই লাইন ছেড়ে দেব তিথি। মিরপুরে একটা দোকান নিচ্ছি, টেইলারিং শপ। দর্জির কাজ জানেন আপনি? না, জানি না, কিন্তু কারিগর রাখব আর নিজে শিখে নেব। ভালোই তো, কিন্তু আমাদের মতো মেয়েদের কি অবস্থা হবে? আমরা তো সেই পথে পথেই ঘুরব। আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে মনে সাহস থাকে। ভালো মানুষ? আমি ভালো মানুষ? এই কথা না বলে তুমি স্যান্ডেল খুলে আমার গায়ে একটা বাড়ি দিলে না কেন? তাহলে তো কম কষ্ট পেতাম। চা খাবে? না। খাও, তোমার উপলক্ষে আমিও এক ফোঁটা খাই। রান্নাবান্না নিজেই করেন? হ্যাঁ।
4টা ডাল ভাত খাবে আমার সঙ্গে? জি না। নাসিম রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিল। তিথি পেছনে পেছনে গেল। নাসিম বলল, তুমি কি কাজের জন্য এসেছ? হ্যাঁ। একটা কাজ আছে সাথে। কোরিয়া থেকে 3 জনের একটা টিম এসেছে। জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে ইন্ডাস্ট্রি খুলবে। তা ওদের খুশি করার জন্যে বাংলাদেশি পার্টনাররা উঠে পড়ে লেগেছে। ওরা 3 জনের জন্যে 3 জন বান্ধবী চায়। এরা তাদের সঙ্গে ঘুরবে, রাঙামাটি কক্সবাজার যাবে। 4-5 দিনের ব্যাপার। যাবে? তিথি জবাব দিল না। নাসিম বলল, টাকা পয়সা ভালোই পাবে, আর ওদের সঙ্গে ঘুরলে মনটাও হয়তো ভালো থাকবে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, মন ভালো থাকবে? এমনি বললাম তিথি, কথার কথা। নাও চা নাও। তিথি নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে লাগল। নাসিম বলল, তুমি যদি যেতে চাও তাহলে 11 তারিখের মধ্যে জানাবে। ওরা 12 তারিখে রওনা হবে। টাকা কেমন দেবে জানেন? না, 1,000-5 তো পাবেই। আজ তাহলে উঠি নাসিম ভাই। এসো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাবে কোথায়? বাসায় তো? হ্যাঁ, চলো। নাসিমউদ্দিন তাকে উঠিয়ে দিল। জোর করে হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিল। বাস ছেড়ে না দেয়া পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়ে রইল। জালালউদ্দিন সাহেব খুবই আদরের সঙ্গে বললেন, জনাব, আপনার নাম এবং পরিচয়? ভদ্রলোক বললেন, আমার নাম দবিরউদ্দিন। আগেও একবার এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিছুই মনে থাকে না ভাই সাহেব। চোখে না দেখলে মনে থাকবে কিভাবে বলেন? দৃষ্টিশক্তি নেই। সামান্য চিকিৎসায় আরাম হয়, সেটাই কেউ করাচ্ছে না। বসুন। আমি আপনার মেয়ের কাছে এসেছিলাম, তিথি। তিথি বাসায় নেই, এসে পড়বে। একটু বসেন, সুখ দুঃখের কথা বলি। আপনার দেশ কোথায়? দবিরউদ্দিন তার দেশ কোথায় সেই প্রসঙ্গে গেলেন না। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করলেন। আপনার জন্য 1 প্যাকেট সিগারেট এনেছিলাম। সত্যি? জি, এই নিন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আনন্দ ও বিস্ময়ে জালালউদ্দিন স্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে? ভাই সাহেব, বড়ই খুশি হলাম। বসুন, একটু চায়ের কথা বলে আসি। দেবে কিনা বলতে পারছি না। আপনি বন্ধু মানুষ, আপনাকে বলতে বাধা নেই। এই সংসারে আমি কুকুর বিড়ালের অধম। বিড়াল যদি একবার ম্যাও করে, তার সামনে একটা কাঁটা ফেলে দেয়। আমার বেলায় তাও না। জালালউদ্দিন সাহেব চায়ের কোনো ব্যবস্থা করতে পারলেন না। মিনু চায়ের কথা শুনে এমন এক ধমক দিলেন যে জালালউদ্দিন সাহেবের মনে হল সংসারে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে রাস্তায় ভিক্ষা করা এবং রাতে কমলাপুর রেল স্টেশনে শুয়ে থাকা অনেক ভালো। শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে। এমন বিশিষ্ট একজন মেহমান, অথচ তাকে 1 কাপ চা খাওয়ানো যাচ্ছে না। এর চেয়ে আফসোসের ব্যাপার আর কি হতে পারে? ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন, চা খাওয়াতে পারলাম না। ওই নিয়ে চিন্তা করবেন না। তিথি কখন আসবে বলে আপনার মনে হয়? কিছুই বলতে পারছি না ভাই সাহেব। এই সংসারের কোনো নিয়ম কানুন নাই। যার যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা যায়। সরাইখানারও কিছু নিয়ম কানুন থাকে, এই বাড়ির তাও নাই। আমার খুবই জরুরি কাজ আছে, আমাকে চলে যেতে হবে। আমি আপনার কাছে কি একটা প্যাকেট রেখে যাব তিথিকে দেবার জন্যে? হ্যাঁ, রেখে যান। আপনার মনে থাকবে তো? ভুলে যাবেন না তো আবার? জি না, ভুলব না। প্যাকেটের ভেতর একটা জরুরি চিঠিও আছে। আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আশা মাত্র দিয়ে দেব। আজ তাহলে উঠি? কোন মুখে আর আপনাকে বসতে বলি? 1 কাপ চা পর্যন্ত দিতে পারলাম না। বড়ই শর্মিন্দা হয়েছি ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন। দবিরউদ্দিনের চিঠিটি দীর্ঘ এবং সুন্দর করে লেখা। চিঠি পড়লেই বোঝা যায়
ভদ্রলোক বেশ সময় নিয়ে লিখেছেন, ঠিকঠাক করেছেন। একটা রাফ কপি করবার পর আবার ফেয়ার কপি করা হয়েছে, কারণ চিঠিতে কোনো রকম কাটাকুটি নেই। তিথি খুব আগ্রহ নিয়ে চিঠিটা পড়ল। অনেকদিন পর কেউ তাকে চিঠি লিখল, তাও এমন গুছিয়ে লেখা চিঠি। প্রিয় তিথি, একটা দুঃসংবাদ দিয়ে চিঠি শুরু করছি। আমার স্ত্রী ফরিদা মারা গেছে এই মাসের 18 তারিখে। সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম। সে আমাকে বলেছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কোনো রাগ রেখো না। তার মৃত্যু সহজ হয়নি। নিঃশ্বাসের কষ্ট শুরু হলো। এত কষ্ট চোখে দেখা যায় না। এই প্রচণ্ড কষ্টের মধ্যেও সে হাসি হাসি মুখ করে বলল, কিছুক্ষণের মধ্যেই সব কষ্টের শেষ হবে, ভাবতেই আনন্দ লাগছে। ফরিদা তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। আশা করি মৃত মানুষের প্রতি সম্মান দেখিয়ে টাকাটা তুমি গ্রহণ করবে। টাকার পরিমাণ তেমন কিছু না, তবে প্রতিটি টাকাই ফরিদার। সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে। ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুইই খুব তীব্র। ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কি পরিমাণ ভালোবাসতাম। আজ আমার দুঃখ ও বেদনার কোনো সীমা নেই। অজন্তা খুব কষ্ট পাচ্ছে, তবু এই কষ্টের মধ্যেও আমার কষ্টটা তার বুকে বাজছে। সে তার নিজের মতো করে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। এই দৃশ্যটিও মধুর। তিথি, এই মধুর দৃশ্যটি কি তুমি এসে দেখে যাবে? যদি এই দৃশ্য তোমার ভালো লাগে, তাহলে তুমি এসে যোগ দাও আমাদের সঙ্গে। তোমার শুরুর জীবনটা কষ্টের ছিল, শেষেরটা মধুর হতে ক্ষতি কি? এসো, ধরে নেই যে আমাদের কারোর কোনো অতীত ছিল না। যা আমাদের আছে তা হচ্ছে বর্তমান। এককালে আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। আমি খুব চেষ্টা করছি এই চিঠিটি গুছিয়ে লিখতে পারছি না। তবে মনে মনে অপূর্ব একটি চিঠি তোমার কাছে এই মুহূর্তে লিখছি। আমার দৃঢ় বিশ্বাস এই চিঠি কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছবে। তিথির চোখ ভিজে উঠল। সে শাড়ির আঁচলে চোখ মুছে মনে মনে ভাবল, আশ্চর্য, এখনো আমার চোখে পানি আসে। তিথি, তিথি দেখল হিরু দরজা ধরে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, যেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে। তিথি শুকনো গলায় বলল, কি ব্যাপার? একটু বাইরে আয়। যা বলার এখানে বললেই হয়। না, একটু বাইরে আয় তুই। তিথি উঠানে এসে দাঁড়াল। হিরু নিচু গলায় বলল, সর্বনাশ হয়েছে রে তিথি, ভেরি বিগ প্রবলেম। কি প্রবলেম? এনা চলে এসেছে। এনা চলে এসেছে মানে? এনা কে? বলেছিলাম না একটা মেয়ের কথা, আমার সঙ্গে আছে। আজ সকালেই তার গায়ে হলুদ হয়েছে, আর এখনই সন্ধ্যাবেলায় কি গ্রেট ঝামেলা, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে? তোর কাছে কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা! আমাদের মধ্যে একটা লাভ চলছে না, এখন কি করি বলতো? মেয়েটা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি যে প্রবলেমে পড়লাম, বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয় তো ভালো, কি বলিস? তিথি বিস্মিত হয়ে বাইরে এসে দেখল কাঁঠাল গাছের অন্ধকারে হলুদ শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, কে? এনা সহজ গলায় বলল, আপা, আমি এনা। তুমি এসব কি পাগলামি করছো? বাসায় যাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাবার জন্য তো আসিনি আপা। তুমি বিরাট বড় একটা ভুল করছো না। জানি আপা, আমার তো মনে হয় না তুমি জানো। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। হিরু শুকনো মুখে বলল, তিথি রাইট কথা বলেছে, ভেরি রাইট অ্যান্ড ওয়াইজ কথা। এনা বিরক্ত মুখে বলল, তোমাকে কতবার বলেছি কথার মধ্যে মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না? এই প্রথম এনা হিরুকে তুমি করে বলল। হিরুর বুক কেমন ধড়ফড় করতে লাগল।
চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছে করছে। কি করা যায়? মেয়েটাকে খুশি করবার জন্য সে অনেক কিছু করতে পারে। হাসি মুখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ডান হাতটা কেটে পানিতে ফেলে দিতে পারে। তিথি বলল, এখনো সময় আছে এনা, এখনো সময় আছে। এনা মিষ্টি করে হাসল। মেয়েটা দেখতে তত সুন্দরী না, কিন্তু তার হাসিটি বড়ই স্নিগ্ধ। তিথি বলল, এখন যে কত রকম ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছো না। তোমার বাবা পুলিশে খবর দেবেন, পুলিশ আসবে, তোমাকে এবং হিরুকে পুলিশে ধরে নিয়ে যাবে। এনা বলল, এইসব কিছুই হবে না আপা। আমি বাসায় না বলে তো আসিনি, বলেই এসেছি। সবাই জানে আমি কোথায়। কেউ কোনো ঝামেলা করবে না, কারণ আমি তাদের সামনে এমন একটা কথা বলে এসেছি। কথা শেষ না করেই এনা হাসল। তিথি বলল, কি কথা বলে এসেছ? এটা আপা বলা যাবে না। এসো, ঘরে এসো। এনা জালালউদ্দিন সাহেবের পা ছুঁয়ে সালাম করল। জালালউদ্দিন বিস্মিত গলায় বললেন, কে? এনা বলল, বাবা, আমার নাম এনা, আমি আপনার একজন মেয়ে। জালালউদ্দিন হকচকিয়ে গেলেন। কি ব্যাপার কিছু বুঝতে না পেরে বললেন, মা, আপনার শরীর কেমন? এনা বলল, আমার শরীর ভালো। মিনুকে সালাম করতে যেতেই মিনু বললেন, খবরদার, তুমি আমার পায়ে হাত দিও না। এনা সহজ গলায় বলল, আমার সঙ্গে এমন কঠিন করে কথা বললে তো হবে না মা। আমি এই বাড়িতেই থাকব, আমাদের তো মিলেমিশে থাকতে হবে, হবে না? রাত 10:30টায় কাজী এনে বিয়ে পড়ানো হলো। এনার বাবাকে খবর দেয়া হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি বিয়েতে এলেন। হিরু যখন তাকে সালাম করল তখন হিরুকে একটা আংটি এবং 200 টাকা দিলেন। টাকাটা পাওয়ায় হিরুর খুব লাভ হল। তার হাতে একটা পয়সা ছিল না। কেন জানি তার মনে হল এনা খুব পয়মন্ত মেয়ে, এইবার সংসারের হাল ফিরবে। হিরুর খুব ইচ্ছা ছিল তার চায়ের দোকানের নাম রাখবে এনা টি স্টল। এনার কারণে তা হল না। এনা কঠিন গলায় বলল, ফাজলামি করবে না তো, ফাজলামি করলে চড় খাবে। হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, চড় খাবো মানে? এটা কি ধরনের কথা? ওয়াইফ হয়ে হাজব্যান্ডকে চড় দেওয়ার কথা বলছো? সান কি আজ পশ্চিম দিকে রাইজ করল নাকি? হ্যাঁ, করল। চায়ের দোকানের কোনো নাম লাগবে না। আর একটা দোকান দেব, তার নাম থাকবে না? না, 5 পয়সা দামের দোকান, তার আবার নাম। 5 পয়সা দামের দোকান মানে? নগদ 4,700 টাকা নিজের পকেট থেকে দিলাম। নিজের পকেট থেকে তুমি একটা পয়সাও দাওনি, তিথিয়াপা টাকাটা দিয়েছে। ওই একই হলো। না, একই হয়নি। এখন যাও, যথেষ্ট বকবক করেছ। হিরু মন খারাপ করে বের হয়ে এলো। তার এখন সত্যি সত্যি মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করে গ্রেট ভুল করা হয়েছে। এই মেয়ে তার জীবনটা ভাজা ভাজা করে ফেলবে, দিনরাত ঝগড়া করবে, ঘরের চালে কাকপক্ষী বসতে দেবে না। মিনুর সঙ্গে এনার বড় রকমের একটা ঝগড়া হয়ে গেল 3 দিন না পেরোবার আগেই। এনা ভাত বসিয়েছে রান্নাঘরে। মিনু বললেন, কি করছো? ভাত বসিয়েছি। তোমাকে ভাত বসাতে বলেছি? না, বলেননি। বলতে হবে কেন? আপনার কি ধারণা আমি ভাত রাঁধতে জানি না? মিনু স্তম্ভিত গলায় বললেন, এরকম করে কথা বলে তোমাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি। আর তাছাড়া ভাত বসিয়েছি সেটা নিয়ে আপনি এত হইচই করছেন কেন? মিনু চাপা গলায় বললেন, তুমি তো ভয়ঙ্কর বদ মেয়ে। এনা সহজ স্বরে বলল, আমি বদ মেয়ে না, আপনার ছেলেটা বদ। আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটির গালে প্রচণ্ড একটা বড়সড় চর বসিয়ে দেবার ইচ্ছা মিনু অনেক কষ্টে দমন করলেন। নতুন বউয়ের গায়ে এত তাড়াতাড়ি হাত তোলা ঠিক না। তাছাড়া ছেলের বউকে শায়েস্তা করতে হবে ছেলেকে দিয়ে, তিনিও তাই করবেন। জালালউদ্দিন এনাকে বেশ পছন্দ করলেন। তেজি মেয়ে, এই সংসারের জন্য এখন এরকম তেজি মেয়েই দরকার। মেয়েটির সঙ্গে খাতির রাখলে
ভবিষ্যতে সুবিধা হবে। এই ধারণা নিয়ে তিনি ভাব জমানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মধুর স্বরে যখন তখন ডাকেন, মা এনা, একটু শুনে যাও তো। এনা সঙ্গে সঙ্গে এসে পুরুষালী গলায় বলে, কি জন্য ডাকছেন? এমনি ডাকছি মা, এমনি, গল্প করি। কি গল্প করবেন? সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না। চা খাইতে চেলে বলুন, এনে দিচ্ছি চা। আচ্ছা দাও, তাই দাও। চোখ দুটো যাওয়ায় একেবারে অচল হয়ে পড়েছি। চিকিৎসাও হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না কেন? কে করাবে চিকিৎসা? কেন, আপনার ছেলে করাবে? আমার ছেলে আমার চিকিৎসা করাবে? আপনার ছেলে আপনার চিকিৎসা করাবে না তো বাইরের মানুষ চিকিৎসা করাবে? এই সংসারের মানুষ তুমি এখনো চেনোনি মা। এই সংসারের মানুষগুলো কেমন তোমাকে বলি। জালালউদ্দিন বিমল আনন্দ উপভোগ করছেন। সংসারের মানুষ চিনিয়ে দেবার দায়িত্ব খুব সহজ নয়। মনোযোগী শ্রোতার সঙ্গে দার্শনিক কথাবার্তা বলতে তার ভালো লাগে। এই মেয়েটার মনোযোগী শ্রোতা হওয়ার সম্ভাবনা আছে। সংসারে মানুষ থাকে 3 প্রকারের: অগ্নি মানুষ, মাটি মানুষ আর জল মানুষ। অমানুষও থাকে 3 পদের। জালালউদ্দিনের হঠাৎ সন্দেহ হল সামনে কেউ নেই। মানুষ কয় প্রকার ও কি কি এই প্রসঙ্গ বন্ধ রেখে তিনি মৃদুস্বরে ডাকলেন, মা কোথায় গো, মা? মার জবাব পাওয়া গেল না। মা চা বানাতে গেছে। শ্বশুরের দার্শনিক কথাবার্তায় তার কোনো আগ্রহ নেই। বাবা চা নিন। জালালউদ্দিন গম্ভীর মুখে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন, চায়ে চুমুক দিলেন। চমৎকার চা। কিন্তু তার গম্ভীর মুখভঙ্গির বদল হল না। এনাকে তিনি বুঝতে পারছেন না। কাউকে বুঝতে না পারলে অস্বস্তি লেগে থাকে। কে জানে এই মেয়েটা ঘর ভাঙানি মেয়ে কিনা। ঘর যদি ভেঙে দেয় তবে তিনি যাবেন কোথায়? তার এই বয়সে, শরীরের এই অবস্থায় একটি শক্ত আশ্রয় প্রয়োজন। চা তার কাছে বিস্বাদ মনে হল। হিরুর ইচ্ছা ছিল তার চায়ের দোকানের প্রথম চা খাওয়াবে পীর সাহেবকে, তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। এতে দোকানের একটা পাবলিসিটিও হবে। এত বড় পীর এসে চা খেয়ে গেছেন, কম কথা না। পীর সাহেব আসতে রাজি হলেন না, তবে চায়ের বিশাল কেটলিতে ফুঁ দিয়ে দিলেন। বললেন এতেই কাজ হবে। হিরু বিশেষ ভরসা পেল না। জুন মাসের 3 তারিখ ভোর 6টায় তার চায়ের দোকান চালু হল। চা, পরোটা, সবজি ভাজি এবং ডাল, এই 3 আইটেম। পরোটা, ভাজি এবং ডালের জন্যে একজন কারিগর রাখা হল। কারিগরের নাম মজনু মিয়া। কারিগরের দেশ ফরিদপুর। বয়স 50। ছোটখাটো মানুষ, কথা বলে ফিসফিস করে এবং সেসব কথার বেশিরভাগই বোঝা যায় না। কারিগরের বাঁ হাতটা অচল। সেই অচল হাত শুকিয়ে দড়ির মতো হয়ে আছে। শরীরের অনাবশ্যক অঙ্গ হিসেবে হাতটা কাঁধের সঙ্গে ঝুলতে থাকে। একটি সচল হাত কারিগর মজনু মিয়ার জন্য যথেষ্ট। এই হাতে সে অতি দ্রুত পরোটা ভাজে। সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। মজনু মিয়া নাম করা কারিগর। তাকে নিয়ে যে কটা রেস্টুরেন্ট শুরু হয়েছে সব কটা টিকে গেছে, রমরমা বিজনেস করছে। মজনু মিয়ার নিয়ম হল, কোনো রেস্টুরেন্ট যখন টিকে যায় তখন সে সরে পড়ে। রেস্টুরেন্ট বড় হওয়া মানে নতুন নতুন কারিগরের নিযুক্তি। নতুনদের সঙ্গে তার বনে না। সে কাজ করতে চায় একা। কাজের সময় সে কারো দিকে তাকায় না, কথা পর্যন্ত বলে না, হ্যাঁ হুঁ পর্যন্ত না। কাজের সময় সে শুধু ভাবে ভাবে তার নিজের একটা রেস্টুরেন্ট হয়েছে, গমগম করছে রেস্টুরেন্ট, কাস্টমার আসছে যাচ্ছে, পরোটা ভেজে সে কুল পাচ্ছে না। এই স্বপ্ন সে গত 30 বছর ধরে দেখছে। আজ সেই স্বপ্নকে বাস্তব করার মতো ক্ষমতা তার আছে। 30 বছরে সে কম টাকা জমায়নি। টাকা না জমিয়েই বা করবে কি? টাকা খরচের তার জায়গা কোথায়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই।
থাকার আলাদা ঘর এই জীবনে করা হয়নি। যে রেস্টুরেন্টে কাজ করেছে সেই রেস্টুরেন্টের বেঞ্চিতেই রাত কাটিয়েছে। নিজের একটি ঘরের প্রয়োজন সে ৩০ বছর আগেও বোধ করেনি, আজও করে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জনম জনম। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।